নন্দিতা নন্দিতা রায়ের কথা। একটা অতি সাধারণ গৃহবধূ, প্রচণ্ড পরিশ্রমী, কিন্তু স্বপ্ন দেখতে ভোলে না। স্বপ্ন হলো এমন জায়গা, এমন বিষয়, যে বিষয়টা মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষকে অতি তুচ্ছ সামান্য জায়গা থেকে অসাধারণ জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। সেটাকে বলে স্বপ্ন। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্ন এমন জিনিস, যে জিনিসটা মানুষকে ঘুমোতে দেয় না। জেগে স্বপ্ন, এটা দিবা স্বপ্ন নয়, এটা টার্গেট। এই টার্গেটটা অ্যাচিভ করা সম্ভব অতি সাধারণ জায়গা থেকেও। নন্দিতা বহুবার চেষ্টা করছিল আমাকে মেল করার, বহুবার করেছে মেল, আমাকে উত্তর পায়নি, হতাশ হয়ে গেছে। শেষ মেলটাও যখন করেছে, তখন তার মধ্যে গলায় ছিল হতাশায়, ছোট্ট করে, আমার পোর্টফোলিও কি কোনো দিন অ্যানালিসিস করে দেবে না দাদা? 5ই নভেম্বর আমাকে যে মেলটাও করেছিল, অজস্র মেলের মধ্যে একটা মেল, সেখানে লিখেছে, আমার নাম নন্দিতা রায়, হাউসওয়াইফ। এসআইপি দাদা এখনো পর্যন্ত কোনো এসআইপি করতে পারিনি, কিন্তু পার মান্থ 1000 থেকে 1500 টাকা পর্যন্ত রাখতে পারবো। এসআইপি করতে পারবে প্রতি মাসে মাসে, তারপরেও করতে পারবো। টাইম রয়েছে 15 থেকে 20 বছর। ও বলছে ইকুইটি মার্কেটেও 30,000 টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছে। এটা হচ্ছে ইকুইটি মার্কেটে করে রেখেছে। আচ্ছা, দেড় দেড় বছর ধরে তোমার ভিডিও দেখে এইসব কোম্পানিগুলো অল্প অল্প করে কিনেছি। এছাড়া প্রতি বছর 3,000 টাকা করে ইনভেস্ট করতে পারবো ইকুইটি মার্কেটে। তার মানে 3,000 টাকা করে প্রতি বছরেও পারবে ইনভেস্ট করতে। ইকুইটি স্ক্রিনশটগুলো আমি আগে পাঠিয়েছি, একটু দেখো দাদা। 15 থেকে 20 বছর পরে আমি কেমন রিটার্ন পেতে পারি সেটা তুমি বলে দাও দাদা, কারণ এক্সপেকটেশন আর বাস্তব কখনো এক হবে না, আমি জানি। ওর টার্গেট হচ্ছে 30 লক্ষ। আচ্ছা, এবারে ও যেটা বলতে চলেছে, 15 থেকে 20 বছর পরে আমি কেমন রিটার্ন পেতে পারি সেটা তুমি বলে দাও দাদা, কারণ এক্সপেকটেশন আর বাস্তব কখনো এক হবে না, আমি জানি। একটা কারখানায় মাল ভাগ করে অল্প কিছু ইনকাম করি। এখানে মালের ভিতরে ব্র্যাকেটে 60 লিখেছে ও। আর মনে হচ্ছে ও কারখানাতে যেটা করে, ওই কোনো শার্টগুলো নিয়ে সেলাই করা, স্টিচ করা, বোতাম লাগানো, এইসব কাজও করে। ভাগ করে অল্প কিছু ইনকাম করি, সেই টাকাতে ইনভেস্ট করতে চাই। ভাবা যায় না। ইউপিআইতে কিভাবে পেমেন্ট করতে হয় আমি জানি না, তাই দয়া করে যদি তোমার জিপে নাম্বারটা দাও তাহলে খুব উপকার হয়। খুব ভালো থেকো দাদা, তুমি খুব ভালো মানুষ। অনেক ধন্যবাদ ছোট বোন, তোর মেল দেখলাম, মেলটা পড়লাম, বহুবার লিখেছিস। শেষ মেলটা তুই লিখেছিস যেটা, আমার পোর্টফোলিওটা কি কোনোদিনই তুমি অ্যানালাইসিস করে দেবে না? 2রা নভেম্বরেও মেল করেছে, 5ই নভেম্বর করেছে, তারপরেও আবার করেছে, তারপরেও শেষ করে দিয়ে 13ই নভেম্বরেও দিয়েছে, রিসেন্ট ডিসেম্বরে দিয়েছে। বারবার মেল করে হতাশ হয়ে, হয়তো এখন আর নেইও এখানে। যাই হোক, যেটাই হোক সেটা জানি না, কিন্তু একটা ঘটনা প্রথম সেটা বলা দরকার, সেটা হচ্ছে কিন্তু ফিজ। আমি কিন্তু ফিজ ছাড়া কাজ করি না, এবং প্রচণ্ড প্রফেশনাল লোক। তো আমার প্রফেশন তুই জানিসই, এবং অনেকেই জানে সেটা। তো সেই জন্য এই প্রফেশনাল থাকার জন্য ওই মিনিমাম যে ফিজটা নেই, একটা 500 টাকা করে নেই। তোর ক্ষেত্রেও নেব, কিন্তু সেটা একটু কম হয়তো হবে। সেটা হচ্ছে 5 টাকা, অর্থাৎ তুই আমাকে 5 টাকা কিন্তু পাঠাতে হবে তোকে, এবং তোকে দিতেই হবে। এই টাকাটা কিন্তু আমি চাই, এটাই তোর গুরুদক্ষিণা, ঠিক আছে? আজ আমি চাইছি না, দিতে হবে ঠিক 15 থেকে 20 বছর পরে, সুদ সহ। এটা মনে থাকবে তো? এটাই তুই আমায় দিবি, আমি এটাই চাই, এর বেশি কিছু চাই না। ঘটনা হচ্ছে, স্বপ্ন দেখেছিস, স্বপ্নটা সাকার করতেই হবে, কাজ সেটা এটাই। আমি বড় লোকদের বেশি পোর্টফোলিও অ্যানালাইসিস করি না। আমার কাছে অজস্র বড় বড় পোর্টফোলিও আছে, লাখ কোটির মতো, 50 লাখ, 80 লক্ষ, 2 কোটি, 5 কোটির পোর্টফোলিও অ্যানালাইসিস করেছি। কিন্তু সত্যি মজা যেখানে পাই, সত্যি যেখানে চ্যালেঞ্জ নেই, সেগুলো হচ্ছে ছোট ছোট পোর্টফোলিও। আজকে যে পোর্টফোলিওটা নন্দিতা তোরটা আমি করে দেবো, আমি তোকে তুই করেই বলছি, আর বলবোও তোকে, তাতে যে যা মনে করে করতে পারে। আমার যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে, আমি চাই তোদের মতো মানুষগুলো যারা প্রচণ্ড পরিশ্রম করছে, যে স্বপ্নটা নিয়ে সে এগিয়ে যাচ্ছে এবং সেখানে সে পৌঁছবেই এমন ক্ষমতা সে রাখে, তাদেরকে, কারণ তাদেরকেই দরকার, তাদের মাধ্যমেই কাজটা এগোবে।
আসা যাক সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম ঘটনা, ফিজটা পাঠাতে হবে তোমাকে, ফিজটা পাঠিয়ে দেবে, আজ নয়, আমি তোমাকে এখানে পৌঁছে দিই আগে, তারপরে তুমি দেবে। শেখানো অবস্থায় কোথায় কি আমরা থাকি না থাকি জানি না, কিন্তু তোমার ফিজটা কিন্তু তখন আমার চাই। বোঝা গেছে? আসা যাক সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। অসাধারণ যে ব্যাপারটা বলতে চলেছি, সেই স্বপ্নটাকে কিন্তু সাধারণ করে দিতেই হবে। এই চ্যালেঞ্জটা তোকে রাখতে হবে। আমি চ্যালেঞ্জ যখন নিচ্ছি, তোর কাজ থাকবে সেইখানে পৌঁছানো। কত নেগেটিভ লোক থাকে পৃথিবী জুড়ে, শুধু নেগেটিভ। তাদের কমেন্ট দেখবি, তাদের কথা শুনবি, তারা এই ভিডিওর পরে দেখবি বা আগের ভিডিও দেখবি, শুধু তোকে, সবাইকে, শুধু যারা এগোতে চায় তাদের পিছন থেকে টেনে ধরবে। কখনো ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, কখনো খারাপ বলবে, আর তোদের কাজ হবে ঠিক, তোরই কাজ হবে ঠিক সেই ব্যঙ্গগুলোকে শক্তিশালী করে তোলা। আমাকে অনেকে জিজ্ঞেস করে বা অনেকে কমেন্টে লেখে, আবেগটাকে নিয়ে আমি কাজ করছি। ইয়েস, এই আবেগ নিয়ে কিন্তু কাজ এখন নয়। আবেগের কাজ একে বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। এটার পাওয়ার এত বেশি, এত শক্তিশালী এটা, যেটা কল্পনাও করতে পারবে না। ইমোশনাল ইন্টেলিজেন্সকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে দেহর যে শক্তি তার থেকে বহুগুণ শক্তি তৈরি করা যায়। এটা নিয়ে রিসার্চ চলছে, কাজ চলছে, এ নিয়ে পড়াশোনা চলছে। ইমোশন অর্থাৎ আবেগ তোমার শক্তি, তোমার দুর্বলতা তোমার শক্তি তৈরি করো। যেখানে মানুষ তোমাকে কটূক্তি করছে, ব্যঙ্গ করছে, সেখানেই তোমার চ্যালেঞ্জ থাকবে সেখানে অ্যাচিভ করার জন্য, এবং সেটা চিরকাল। আমার কম নেগেটিভ কমেন্ট আসতো, এখন তো কিছু আসে না, তাও 2-4টে নেগেটিভ কমেন্ট। এই ধরনের বিভিন্ন রকম নেগেটিভিটি আসে, কিন্তু নেগেটিভিটি আসা মানে তুমি সঠিক পথে চলেছো। তুমি যে কাজটা করছো, কাজে থেমে যাচ্ছ, তোমাকে ছোট করছে, হেও করছে বিভিন্নভাবে, তার উত্তর কখনোই মুখ দিয়ে দেবে না, দেবে কাজ দিয়ে। ওইগুলোকেই তোমার শক্তি করো। তোমাকে নেগেটিভভাবে যারা ছোট করার চেষ্টা করছে, আপনাকে দমানোর চেষ্টা করছে, আপনাকে কটূক্তি করছে, আপনার সেইগুলো থাকছে ভেতরে, আর সেই শক্তি নিয়ে আপনাকে এগোতে হবে এবং এমন জায়গায় পৌঁছতে হবে। আপনার কাজ আপনাকে বলে দেবে, আপনার সিম্পলিসিটি আপনাকে বুঝিয়ে দেবে আপনি কতখানি শক্তিধর, আর সেটাই আমার কাজ। চলে আসা যাক আমার ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। নন্দিতা, তুই যেসব স্টকগুলোকে রেখেছিস, আমি একটা একটা করে বলতে বলতে যাচ্ছি, কি সুন্দরভাবে কাজটা করেছে যদি তোমরা দেখো। একটা অসাধারণ পোর্টফোলিও, যে পোর্টফোলিওটার মধ্যে ও প্রত্যেকটা জিনিসকে কম বেশি ঢুকিয়েছে, এবং একেবারে অসাধারণ। একলব্যের কথা বলেছিলাম, মনে আছে? একলব্য, খুব শর্টে যদি বলতে চাই, যে তার গুরুর সান্নিধ্য পায়নি, কিন্তু তা সত্ত্বেও সে প্রমাণ করেছে গুরুর থেকে বেশি শক্তি, এবং ধ্যান করেছে গুরু মূর্তির সামনে, এবং আলটিমেটলি গুরু স্তম্ভিত হয়ে গেছে, এবং গুরু সেখানে প্রমাণিত হয়েছে যে গুরু দুর্বল কিন্তু শিষ্য সাহসী, শিষ্য মহান হয়ে গেছে। এই ঘটনাটাই ঘটেছে মহাভারতে। আর আজ আবার আরেকজনের কথা বলতে চলেছি, এও এক একলব্য, নিজে শিখে গেছে, সাহায্য পায়নি গুরুর, কিন্তু সাহায্য নিজে নিজে এগিয়ে গেছে। ফাস্ট মুভিং কনজিউমার গুডস, আইটিসিকে ঢুকিয়ে রেখে দিয়েছে। একটি সেরা কোম্পানি, যথেষ্ট ডিভিডেন্ড দেয়, ভবিষ্যতে ভালো জায়গা যেতে পারে, লার্জ ক্যাপ কোম্পানি। আমি আসবো সেকেন্ডের দিকে। সেকেন্ড যে কোম্পানিটা রেখেছে সেটা হচ্ছে অটো সেক্টরের মধ্যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে রেখে দিয়েছে, ওয়ান অফ দ্য টপ মোস্ট কোম্পানি। এই কোম্পানিকে 2.5 বছর ধরে বলে আসছি, সেদিন টাটা মোটরস অনেক ওপরে ছিল, সেইখান থেকে মাহিন্দ্রা উঠতে উঠতে আসছে। অসাধারণ জায়গা, লার্জ ক্যাপ কোম্পানি, একটা সুপার কোম্পানি। এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট মানে যথেষ্ট ভালো সিচুয়েশন। চলে আসা যাক নেক্সট জায়গায়, সেটা হচ্ছে সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি। এটাও কিন্তু আমাদের ডিপোজিটরের মধ্যে পড়ছে, অথবা এনবিএফসির মধ্যে পড়ছে, এরকম সিচুয়েশনে পড়ছে। সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টরের মধ্যেও রেখে দিয়েছে এইচসিএল টেকনোলজি, আরেকটা সুন্দর কোম্পানি, যে কোম্পানিটার ফ্যান্টাস্টিক ক্যাপাবিলিটি রয়েছে, যেটা দুর্দান্ত করতে পারে। আসা যাক নেক্সট জায়গায়, একটা একটা করে রাখা রেলওয়ে সেক্টরের মধ্যে। রেলওয়ের মধ্যেও আরভিএনএলকে রেখে দিয়েছে রেলওয়ের মধ্যে। এটা দুর্দান্ত কোম্পানি, একটা সেরা কোম্পানি, এবং এর গতকালও এর রিটার্ন তোমরা দেখেছো। শুধু একদিন কেন, আগামী ভবিষ্যৎ তাকিয়ে দেখবে কোথায় যায়। কারণটা হচ্ছে রেলওয়ে সেক্টরের ইমপ্রুভমেন্ট। রেলওয়ে সেক্টরের যত দূর এগোবে, কালেকশন আসবে, প্রচুর কালেকশন আসবে, কিন্তু ধৈর্য ধরে তারাই এগোতে পারে, তারাই শেষ হাসি হাসতে পারে যারা ধৈর্য রয়েছে। অনেক অজস্র পরিস্থিতির মধ্যে, নেগেটিভিটির মধ্য দিয়ে একটু 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 করে এগিয়ে যাওয়ার জন্য জায়গা রেখে দিয়েছে। আরেকটা এবারে আসছি ব্যাংকিং ফাইন্যান্স।
যেখানে অনেকে অবজ্ঞা করেছিল যে ব্যাংকিং ফাইন্যান্সে কি হবে, ব্যাংকিং দিয়ে কি কাজে লাগবে, ব্যাংকটার কোনো উন্নতি নেই, রিটার্ন নেই, কিচ্ছু নেই। ও সেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ধৈর্য ধরে রেখে দিয়েছে। ভাবো, তিল তিল করে জমানো পয়সাটা, নন্দিতা তোর কত কষ্টের পয়সা, সেগুলোকে একটু একটু করে জমিয়ে রাখছিস, কতখানি পরিশ্রমী ভাবা যায় না যে এত পরিশ্রম করে কাজ করছে, মাল ভাগ করছে, তারপর শুধু স্টিচিং করছে, ডিজাইন করছে, সমস্ত কাজ করছে, এবং সবসময় স্বপ্ন রয়েছে সামান্য টাকা, সারা বছরে মাত্র 3,000 টাকা করে জমাতে পারবে, 1,500 টাকা করে এসআইপি করতে পারবে। আমি তোকে এসআইপির কথাটা তারপরে বলছি, আগে তুই একটু করে এগুলো শুনে নে, জেনে নে, বুঝে নে, তারপরে আমি আসবো। আইটি সেক্টরেও রেখে দিয়েছে আরেকটা, স্যাক সফটকে রেখেছে। এই কোম্পানিটার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি বেশি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রিটার্ন কিন্তু তেমন ভালো দিতে পারিনি। নেক্সট জায়গা চলে আসছি, সেকেন্ড জায়গা যেটা বলবো, অটো সেক্টরের মধ্যে গ্যাব্রিয়েল ইন্ডিয়াকে রেখে দিয়েছে, ফ্যান্টাস্টিক কোম্পানি। পরে বলছি। এছাড়া আসছি নেক্সট কি, নেক্সট হচ্ছে ব্যাংকের মধ্যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে রেখে দিয়েছে। তারপরে নেক্সট আমি বলছি কোথায়, তারপরে নিয়ে আসছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফার্মার মধ্যে রেখেছে মার্কস অ্যান্ড ফার্মা। আমার একটা ছোট গল্পের কথা তোমাদের মনে আছে, গল্পটা একটু বলি। গল্পটা হচ্ছে অনেক দিন আগের ঘটনা। তখন আমি কাজ চলছে মাঝখানে, এবং অবস্থাতে একজন রেফারেন্সে, কাজ তো সব কনসালটেশন রেফারেন্সেই হয় ম্যাক্সিমাম, তো একজন রেফারেন্সে একজন ভদ্রলোক ভদ্রমহিলা দুজনে এসেছিলেন আমার চেম্বারে, অনেক বছর আগের কথা। এবং সেখানে এসে যখন ওনারা কথা বলছিলেন, তখন দেখছিলাম মহিলার অত উৎসাহ নেই, কিন্তু ভদ্রলোক 5 লক্ষ টাকা করে ইনভেস্ট করতে চাইছেন, থোকে টাকা পেয়েছে, জমি বিক্রি করার টাকা, 5 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ শ্বশুর বাড়ি থেকে মোস্ট প্রবাবলি পেয়েছেন। যাই হোক, উনি সে টাকাটা ইকুইটি মার্কেটে রাখবেন বলছে, বাকি টাকা আমার সেভিংসে রয়েছে, পোস্ট অফিসে আছে, কিন্তু ইকুইটি শেয়ার বাজারে তেমনভাবে কিছু নেই, তা আমি সেখানে রাখতে চাইছি। তার উত্তরে আমি ওনাদের দুজনকে দুটো পোর্টফোলিও ডিজাইন করে দিয়েছিলাম, বহু বছর আগের কথা বলছি। এবং তারপরে সময় পাল্টে গেছে, অনেক দিন, বছর ঘুরে গেছে। যখন বছর 6-7 হয়ে গেছে, হঠাৎ করে ওনারা সঙ্গে আমার দেখা হয়েছিল, এবং ওনারা তখন এখন ওনার বাড়িতে আপ্যায়ন করেছিলেন, গেছিলাম একবার, আমার মনে আছে সেটা। তো সেখানে সবচেয়ে চমক লেগেছিল যে জায়গাটা, সেটা হচ্ছে পোর্টফোলিওটা। যখন ভদ্রলোককে ডেকে আনলাম পোর্টফোলিওতে, 5 লক্ষটা যেটা ছিল, মোটামুটি 5-6 বছরের মধ্যে 8 লক্ষ টাকার কাছাকাছি হয়েছিল, 8 লাখ টাকা হয়েছিল। আমি তাও একটু বললাম যে হয়েছে ঠিক আছে, কিন্তু আরও বেশি আশা করেছিলাম। তো তখন উনি বললেন, দেখুন কিছু মনে করবেন না, আপনি যেগুলো দিয়েছিলেন সেগুলো তো আমি তো ইনভেস্ট করেছি, কিন্তু তারপরে ভাবলাম যে ভালো হয় যদি এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখি, অর্থাৎ কিছুটা বিক্রি করি, ওপরে উঠলো আবার নিচে নামলো তখন একটু কিনি, আবার উপরে উঠবে তখন একটু বিক্রি করি। এইভাবে আমি গোটা 7-8 বার এই কেনা বেচা করেছি, করার পরে দেখুন এই জায়গায় দাঁড়িয়েছে। তো খুব ভালো কথা, ঠিক আছে, আপনি করেছেন, জেনেছেন, খুব ভালো জিনিস। আচ্ছা, আপনার মিসেসেরটা দেখি কি অবস্থা। তো মিসেসেরটা আনা হলো, উনি যথারীতি কাজ নিয়ে ব্যস্ত বাড়ি রয়েছেন, উনি শুধু এলেন, একটুখানি আমার কথা হলো, চাটা দিয়ে গেলেন। তখনই আমি জিজ্ঞেস করলাম আপনার অবস্থা কি, তখন উনি পোর্টফোলিওটা দেখালেন, ওনার মোবাইলে ডিটেলস পোর্টফোলিও ছিল, কিছু বছর আগের ঘটনা বলছি। তো সেখানে আমি তখন দেখলাম পোর্টফোলিওর মধ্যে ওনার রিটার্ন প্রায় 13 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে, মানে আমি স্তম্ভিত। এবং আমি যখন ওনাদের জিজ্ঞেস করলাম মহিলাকে যে আপনি এটা কি কেনা বেচা করেছেন, তার উত্তরে উনি আমাকে বললেন, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না, আমার জানার কোনো উৎসাহ নেই, আমি সংসার নিয়ে ঘর নিয়ে এত ব্যস্ত থাকি যে উনি কি কেনা বেচা করছে সেটা মাথা ঘামায় না, আর আমারটা আমি বলেছি যেরকম আছে সেরকম থাকবো। ভাবো এই জায়গা থেকে কোথায় পাল্টালো ব্যাপারটা। ছোট জিনিস, দেখা গেছে সাইকোলজিক্যালি যারা বেশি জানে, বোঝে বা অতিরিক্ত কেনা বেচার দিকে নজর দেয়, তাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা জানা রিটার্ন দেয়। যে মানুষ কনস্ট্যান্টলি ফেলে রাখে বছরের পর বছর, দেখা যায় তাদের রিটার্ন অনেক বেশি। আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে অদ্ভুত, যেটা আমার ব্যাপার না, একটা রিসার্চের রিপোর্ট যেটা এসছে সেটা অনুযায়ী বলি, একজন পুরুষের থেকে একটা মহিলার ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি বা সেটাকে নিয়ে কাজ করার ক্ষমতাটা কিন্তু বেশি। এটা জানি না, হয়তো অতীতকালে জেনারেশন জিনের থেকে এসছে যে জমানোর সংখ্যাটা, জমানোর পরিমাণটা মহিলাদের মধ্যে একটু বেশি থাকে, যে কারণে আমাদের ঠাকুমা দিদিমাদের দেখতাম কিছু টাকা থাকলে রান্না করে ছোট ছোট জারের মধ্যে রেখে দিত, অতিরিক্ত টাকা কোথাও বেঁচে গেল, কোনো কেনাকাটি হলো, কোনো ধোপা কিছু জিনিস দিয়ে গেল, কিংবা কোনো পুরনো জামা কাপড় বিক্রি করলো, কিংবা কোনো কাগজপত্র বিক্রি করলো, কিছু না কিছু থেকে যে টাকাটা আসতো জমা করে যেত। ওই ক্ষুদ্র ক্ষুদ্র জমাগুলো ভবিষ্যতে গিয়ে একটা বিপদে গিয়ে বিরাট উপকারে লাগতো।
এটা প্রতি সময় দেখেছি, হয়তো তারই জিনের ফলশ্রুতি হতে পারে মহিলারা কিন্তু ইনভেস্টমেন্ট জগতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে, এটা দেখা গেছে। এবার আসছি আমাদের নন্দিতার ঘটনা নিয়ে। অসাধারণভাবে সাজিয়ে গেছেও, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখবেন যে কীরকমভাবে কাজটা করেছে। মার্কস অ্যান্ড ফার্মার পরে ও রেখেছে কেমিক্যাল সেক্টরের মধ্যে এফসিএলকে কিন্তু ঢুকিয়ে রেখেছে। এই যে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, ও কিন্তু আবার পজিটিভ মুভমেন্ট হওয়া শুরু হয়েছে। কত এই যে বিগত 1.5 বছর ধরে এফসিএলকে নিয়ে যাদের কাছে বলেছিলাম, তাদের অর্ধেকের বেশি বোধহয় বিক্রি করে দিয়েছে, কেউ লসে বেচেছে, কেউ লাভে বেচেছে, আর কেউ কি রেখেছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আমার। কিন্তু এটা চলতে থাকে, যে কখনো ডাউন হয় কখনো আপ হয়, সবসময় ফান্ডামেন্টালটা দেখবেন। ফান্ডামেন্টাল দেখে রয়েছে, সেটা হচ্ছে এর মধ্যে থেকে বের করা হচ্ছে, সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, ডিফেন্স সেক্টর, ভারত ইলেকট্রনিক লিমিটেড। অসাধারণ প্রত্যেকটা কোম্পানিকে নিয়ে ও কাজ করেছে, অসাধারণভাবে কাজ করে গেছে। এবং সত্যিকারের বলতে গেলে এতগুলো স্টককে রেখেছে, প্রত্যেকটা জেনুইন স্টক, এবং ওর স্টকের পরিমাণ মাত্র 12টা স্টকে কিন্তু সীমাবদ্ধ রেখেছে, অনলি 12 স্টকস। এই 12টা স্টকের মধ্যে কিন্তু টোটাল কাজ হচ্ছে, অথচ প্রত্যেকটা স্টক জেম স্টক। একটি স্টকও ভুলভাল নেয়নি, একটি স্টকও পেনি নেয়নি, একটি স্টকও কনফিউশনে যায়নি। প্রত্যেকটা হেড বাই হেড মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা টপ লেভেলে কাজ করা কোম্পানি, এবং গ্যাব্রিয়েল ইন্ডিয়া টপ লেভেলে কাজ করা কোম্পানি, হার্ডওয়্যার অটো এনসিডিএর পার্টসের জন্য টপ লেভেলের কোম্পানি, ব্রেক্স শু এভরিথিং, এই ধরনের কাজগুলো কোম্পানিটা করছে। ফাস্ট মুভিং কনজিউমার গুডসের মধ্যে আইটিসি রেখে দিয়েছে নিশ্চিন্তে নির্ভাবনায়। আমাদের ছোটবেলাও আইটিসি ছিল, আজও আছে, ভবিষ্যতেও আইটিসি থাকবে। সিডিএসএল টপ লেভেল কোম্পানি, এখানে একটি একটি করে যদি কেউ জমা করে যায়, আলটিমেটলি লং রানে গিয়ে সে কিন্তু একটা বিরাট ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। এইচসিএল এবং স্যাক্স সফটওয়্যার একটা কম্বিনেশন তৈরি করেছে। এইচসিএল ওকে ভালো গ্রোথ দেবে, রিটার্ন দেবে, সব কিছু দেবে। স্যাক্সসফট ওকে এখন কারেকশনের মধ্যে রেখেছে, ভবিষ্যতে ও কিন্তু উঠে আসবে। আরভিএনএল আমার ফেভারিট আজ নয়, 2-2.5 বছর আগে থেকে। মাঝখানে 6 মাস ধরে আমাদের যারা ইউটিউবার, বিশেষ করে যারা ফাইন্যান্স নিয়ে আছি, আমাদের কপালে যতই অ্যানালিসিস করি আর যতই পরিশ্রম করি, কপালে কিন্তু সবসময় দুঃখটা থাকে যখনই স্টক মার্কেটে ডাউন হতে থাকে। যখন আপ হয় তখন কোথাও কোনো প্রশ্ন আসে না, কিছু না, কিন্তু ডাউন হয়ে গেলেই সকলের কাছেই নেগেটিভিটি শুনতে হয়। এই আরভিএনএলকে নিয়ে আর আমাকে কোনো নেগেটিভিটি শুনতে হবে না আগামী কয়েক মাস, কারণ আরভিএনএল এখন দৌড়বে। যেই পড়ে যাবে তখনই শুরু হবে এক এক ধরনের কথা, যে যখন ওঠে তখন দেখা যায়, অন্য সময় দেখা যায় না। আমার কিন্তু সব সময় দেখা যায়। বিগত 3 বছর ধরে প্রতিদিন প্রায় 750-800 বেশি ভিডিও বানিয়ে ফেলেছি, বেশি বই কম নয়, 3টে চ্যানেলে। চলে আসা যাক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অসাধারণ ব্যাংকিং ফাইন্যান্সে বেস্ট কোম্পানি, এবং কোম্পানির গ্রোথ এবছরও যদি দেখেন দেখবেন যে জিএনপিএ, এনএনপিএ দুটোই কিন্তু পজিটিভ সাইডে আসছে। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ভালো জায়গায় আসছে, এনআইএমকে একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি আমরা, সব মিলিয়ে মিশিয়ে ভালো জায়গায়। এর সঙ্গে কম্বিনেশন করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে, কোনো রিটার্ন দেয়নি, নেগেটিভ রয়েছে, কিন্তু এসবিআই ওকে তুলে দেবে, ফলে দুটোর একটা কম্বিনেশন তৈরি করেছে সুন্দরভাবে। আমি চলে আসছি মার্কস অ্যান্ড ফার্মা। মার্কস অ্যান্ড ফার্মার নতুন কোম্পানি, বেশি দিন হয়নি, কিন্তু কোম্পানির পোটেনশিয়াল ক্যাপাবিলিটি দুর্দান্ত রয়েছে। কোম্পানির সেলস গ্রোথ আস্তে আস্তে বাড়ছে, ডিস্ট্রিবিউশন চ্যানেল দূর দূরান্তে হচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু যাকে বলছি আমাদের রিটার্নটাও ওর কিন্তু দুরন্ত দেওয়ার কথা, আস্তে আস্তে বাড়বে, ওর সবে শুরু, সময় লাগবে। কেমিক্যাল সেক্টরের মধ্যেও কিন্তু রেখে দিয়েছে এফসিএল। এফসিএল রাখার মূলে দুটো কারণ, একটা হচ্ছে দামটা খুব কম, গায়ে কম লাগে, আর দ্বিতীয়ত হচ্ছে এর পোটেনশিয়াল গ্রোথ খুব বেশি। টেক্সটাইল সেক্টর যদি দেখি, ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখি, সব ক্ষেত্রে ইনক্লুডিং পেইন্টিং সেক্টরে দেখি, লেদার প্রোডাক্টসে দেখি, সমস্ত ক্ষেত্রে ফাস্ট মুভিং কনজিউমার গুডস দেখি, সব জায়গায় কিন্তু এফসিএল কম বেশি কাজ করে যাচ্ছে, ওয়াটার ট্রিটমেন্টেও কাজ করছে কোম্পানিটা। সুতরাং কোম্পানির গ্রোথ আসাটা শুধু সময়ের অপেক্ষা। আসা যাক নেক্সট দিকে ডিফেন্স সেক্টরে ভারত ইলেকট্রনিক লিমিটেড। এর থেকে ভালো কোম্পানি আর দুটো হতেই পারে না। কেউ যদি বলে এইচএএল এবং বিইএল দুটোর মধ্যে কোনটাকে চয়েস করবেন, আমি বিইএলকে নেব। কেউ যদি বলে যে কোনো ডিফেন্স সেক্টর স্টক আর বিইএল উল্টো দিকে, আপনি কোনটাকে নেবেন, আমি বলবো ভারত ইলেকট্রনিক লিমিটেডকে নেব। কারণ বিইএল কিন্তু শুধু ডিফেন্স নয়, ওয়্যারলেস কমিউনিকেশন নয়, ও কিন্তু ডেটা সেন্টারও কাজ করছে। ও কিন্তু শুধু গভর্নমেন্ট ক্লায়েন্ট নয়, প্রাইভেটও ক্লায়েন্ট রয়েছে। ওর রিটার্ন ক্যাপাবিলিটিটা দুরন্ত রয়েছে, এবং মিসাইল টেকনোলজি
তার যে ওয়্যারফেয়ার, তার মধ্যে যে আদান প্রদান হচ্ছে, যাকে বলবো আমরা ডেটা আদান প্রদান হচ্ছে, ওয়্যারলেস কানেকশন হচ্ছে, সমস্ত কিছু প্রিসিয়াস ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, ইভেন যেগুলো মহাকাশে পাঠানো ইলেকট্রনিক পার্টস, সেগুলো পর্যন্ত কম বেশি ভারত ইলেকট্রনিক তৈরি করছে। এর ক্লায়েন্টের মধ্যে দেখে নেবেন কত বড় বড় ক্লায়েন্টগুলো রয়েছে। এটার জায়গাটা আপনাকে কিরকমভাবে দেখিয়ে দিচ্ছে, প্রত্যেকটা জিনিসকে কম বেশি আমাদের কিন্তু এই জায়গাটা তৈরি করে দিচ্ছে। এবারে আসছি তোর কথায়, আমি তোকে দুটো জিনিস নন্দিতা বলে দেবো। এক নাম্বার হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড তুই নিয়ে নে। এই মিউচুয়াল ফান্ডটা তোকে কন্টিনিউ এগিয়ে নিয়ে যাবে। এই মিউচুয়াল ফান্ড বলতে কোনটা, তোর পরিমাণ কত, তুই 1000 থেকে 1500 টাকা দিতে পারবি। আমি তোকে বলবো কষ্টসৃষ্ট করে 1500 টাকা তুই দে, আর কিছু করতে হবে না তোকে। 1500 টাকা দে এবং এটা মোটামুটি 25 বছর ধরে চালিয়ে যায়। তার মানে আমি তোর কাছ থেকে 1500 টাকা করে প্রতি মাসে মাসে নিয়ে যাচ্ছি। তুই মনে কর আমি আসবো, এসে নিয়ে যাব। আর দ্বিতীয়ত ব্যাপার সেটা হচ্ছে এটাকে আগামী 15 থেকে 20 বছর, আমি তোকে বলবো 20 বছর পর্যন্ত চালানোর জন্য। যদি তুই 20 বছর চালাতে পারিস, এটা থেকে তোর যা রিটার্ন আসবে, তুই যেটা ভাবছিস বাস্তব আর স্বপ্ন দুটো এক না, আমি বলি বাস্তব স্বপ্নের থেকেও বেশি, এবং সেটা সম্ভব, এবং সেটা খুব সাধারণ, বিরাট কিছু নয়। এটার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার পড়ে না। তুই অনেক কোম্পানি আছে, আমি এতদিন ধরে যেটা তোকে মিউচুয়াল ফান্ড নর্মালি বলতাম, পিপি ফার্স্ট বলে যেতাম, মানে আমি যেটা পরাগ পারেখ ফ্লেক্সিক্যাপ, পরাগ পারেখ ফ্লেক্সি ভেরি গুড কোম্পানি, কিন্তু আমি এই মুহূর্তে তোকে পরাগ আগে বলছি না। কেন বলছি না, তার কারণ হচ্ছে অলরেডি ওভারলোডেড, প্রচুর ইউএম চলে এসছে ওর মধ্যে। এখন ওটা কাজ করা খুব রিস্কে কাজ করবে ওরা, মানে খুব সাবধানতার সঙ্গে কাজ করবে। সাবধানে যে কাজ করে সে তো বড় রিটার্ন দিতে পারে না। তো আমি তোকে মনে করি নিপ্পন ইন্ডিয়া, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপের দিকে তোকে আমি বলছি। এটাতে কোনো ডিরেকশন নয়, কোনো স্টক আমি কিন্তু ওকে ডিরেকশন দিচ্ছি না, কোনো স্টক কেনা বেচা বলছি না। আমি শুধু বললাম নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ আমার মনে হয়েছে ভালো কোম্পানি, ভালো মিউচুয়াল ফান্ড, এটাতে তুই রেখে দে, এটাতে তোর কাজ হয়ে যাবে, ব্যাস হয়ে গেল একটা কথা। এইবারে আসছি তোর এই টার্গেট এইখানে পৌঁছানো, এই পৌঁছে অনেক বেশিতেই কিন্তু তোর পৌঁছে যাবে এটা, যদি শুধু এইটুকুকে ধরে রাখতে পারিস। বছরে বছরে 3000 টাকা করে দিবি মাসে, তার মানে দাঁড়াচ্ছে কত, মোটামুটি তার মানে 300 টাকা 400, যাই হোক মোটামুটি যদি 3000 টাকাও পারিস, সেখানে আমি তোকে বলবো এর সঙ্গে কিছু অ্যাডিশন করলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে তোর পক্ষে সম্ভব যদি না হয় কোনো অসুবিধা নেই, শুধু এই কটার মধ্যেই তুই কাজ করে যা, কিছু জানতে হবে না, বুঝতে হবে না, কারোর কথায় কান দিতে হবে না। আমি ইভেন কোন কোন স্টক নতুন কি বললাম, নতুন পুরনো কি বললাম, কোনটায় কি আলোচনা করলাম, কিচ্ছু শোনার দরকার নেই, কোথাও তোকে কোনো কথা শুনতে হবে না, শুধু এই কটাকে রেখে দে। আর একটু অ্যালার্ট থাকবি, 6 মাস বাদে বাদে একটুখানি আমাকে মেল করবি, যদি উত্তর দিতে নাও পারি কন্টিনিউ করে যাবি। জেনে রাখবি যদি কোনোদিন উত্তর নাও দেই, তোর যেটা রয়েছে, যে কটা তুই রেখে দিয়েছিস, তোর এখানে কেন তোর অনেক বেশি ওপরে তোকে অ্যাচিভ করে দেবে, এবং দেবেই, এটা একদম শিওর। আর ওই যে বললাম তার শেষ কথা, তোমার পাওনাটা কিন্তু বাকি রয়ে গেল, তুমি গরু দক্ষিণা না দিলে কিন্তু তোমার রিটার্নে সেই টাকা আসবে না, সুতরাং গরু দক্ষিণা তোমাকে দিতেই হবে, এবং সেই টাকাটা সুদসহ 15 বছর পরে তুমি আমাকে ফেরত দেবে, তাহলেও আমার কাজ চলে যাবে। হয়ে গেল সব কথা শেষ। শেষ কথা, স্বপ্ন, স্বপ্নটাকে দেখো, স্বপ্নটাকে নিয়ে এগিয়ে চলো, স্বপ্নটাকে নার্চার করো, স্বপ্নটাকে জল দাও, সার দাও, স্বপ্নটাকেই মানুষকে বাঁচিয়ে রাখে স্বপ্ন। যদি স্বপ্ন মানুষের সঙ্গে না থাকে, সে মানুষটা কিন্তু মরে যাবে, সে মানুষটা কিন্তু শেষ হয়ে যাবে। স্বপ্ন মানুষকে টার্গেট তৈরি করে এবং সেখানে পৌঁছানোর মতো শক্তি দেয় যেখানে পৌঁছতে হবে। প্রত্যেকে আমরা স্বপ্ন দেখি, প্রত্যেকে, এবং আমাদের কাজ হচ্ছে স্বপ্নটাকে সাকার করা। এটার জন্য যা দরকার, যতটা দরকার, যা যা করতে হবে, প্রত্যেকটাই এগোতে হবে, প্রত্যেকটাই করতে হবে সবাইকে। তোকে নন্দিতা শুভেচ্ছা জানাচ্ছি, এবং যোগাযোগ থাকছে। তুই তোকে মেল যদি না করি, ভাবিস না আমি মেলের উত্তর দিলাম না, কিছু পারলাম না, আমি অবশ্যই দেব, সময় লাগবে, কিন্তু ঠিক প্রত্যেকের উত্তর আমি দিয়ে দেবো। প্রচুর বই এসছে, বই নিয়ে কথা বলছিলাম, বইও অনেক চলে এসছে, অজস্র বই চলে এসছে, সব বইগুলো একটা একটা করে আবার দেওয়ার সময় চলে এসছে। যারা একদম অর্থনৈতিকভাবে খুব দুস্থ রয়েছে, যাদের পক্ষে সত্যি কেনা সম্ভব হচ্ছে না, আমি দিচ্ছি, মানে এই ভেবে কিন্তু কখনো কেউ আমাকে কমেন্ট করবে না যে তার দাবি বলে, এইগুলো দিচ্ছি মানে আমি কিন্তু তাদেরকে দিতে চাইছি যারা রিয়েলি নিডি পার্সন। বাকিরা কিনে নাও বই, অজস্র বই রয়েছে, কলেজ স্ট্রিটে গিয়ে কিনতে পারো,
অনলাইনে গিয়ে ইনভেস্টমেন্ট, বাংলা ইনভেস্টমেন্টের বই সার্চ করো, চলে আসবে তোমার কাছে। যদি চাও কমেন্টে লেখো, আমি একটা ভিডিও বানাবো বাংলা বই কী কী রয়েছে, ইংলিশ ভালো ইনভেস্টমেন্টের কী কী বই আছে সেগুলোর জন্য। আর একটা কথা বলার এর মধ্যে থেকে, আমি এটা দিচ্ছি মানে কোনো প্রমোশন করে দিচ্ছি না, আমার কোনো ভিউ বাড়ানোর জন্য দিচ্ছি না। ইউটিউব কী দেয় তোমরা বারবার জানো, আমি ক টাকা করে ইউটিউব আমাকে দেয় 1000 ভিউতে, ক টাকা মানে গুণে টাকা। তো সেইটার জন্য কোনো সম্পর্ক নেই, আমার ভিউ বাড়ানোরও কোনো ইচ্ছা নেই। আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে একটাই, একটা এই হাজার হাজার মানুষের মধ্যে একটা গরিব মানুষ, যে মানুষ সত্যি শেয়ার বাজারকে বুঝতে চায়, তাকে যদি একটা বই আমি দিতে পারি, আমার অন্তরটা একটু আনন্দ পায়। এই বইয়ের যে দাম, এগুলো আমাকে সত্যি নিজে কিনতে হয়, কেউ কাউকে স্পেসিমেন কপি দেয় না। এই হাজার হাজার টাকার যেসব বইগুলো রয়েছে, এই বইগুলোর প্যাক দেখেই বুঝতে পারছো, এগুলো একসঙ্গে 4-5খানা বই রয়েছে, সমস্ত অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব জায়গাতে সার্চ করে করে প্রতিটার ক্যাশ মেমো রয়েছে। আমি এগুলো কিনি এবং নিজে পড়ি এবং লোককে দেই, কোনো পয়সার জন্য না। এটার সঙ্গে পয়সার কোনো সম্পর্ক নেই, পয়সা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা জিনিস, আর এইগুলো দেওয়া সম্পূর্ণ আলাদা জিনিস। লাখ টাকা ইনকাম করে সেই আনন্দ পাওয়া যায় না, যে আনন্দ পাওয়া যায় একটা গরিব মানুষকে, একটা দুস্থ মানুষকে, একটা নিডি পার্সনকে যদি একটা বই দেওয়া যায়। বইয়ের থেকে বড় জিনিস তো কিছু নেই, বই হলো পরম বন্ধু। সুতরাং আমি মনে করি যদি সম্ভব হয় কারুর সত্যি নিডি থেকে থাকো, সে কখনো কমেন্ট করে এটা বলবে না আর কতদিন লাগবে দাদা পেতে, কারণ এটা দাবি না, এটা ভালোবেসে দেওয়া, এইভাবে দেওয়া না। যদি কেউ এভাবে আমাকে কোনো কমেন্ট করে বা মেল করে, দাদা আর কতদিন লাগবে বইটা পেতে, তার মানেটা কি বোঝায় জানো? তার মানেটা বোঝায় তার সঙ্গে আমার একটা দরদাম চলছে, আমি তার একটা ভিউয়ের বদলে আমি তাকে একটা বই দিচ্ছি। একদমই না। আমার যদি 0 ভিউও থাকে তাও আমি বই কন্টিনিউ দিয়ে যাব যতদিন আমার চ্যানেল থাকবে। তার জন্য আমি না পয়সা নিই, না কোনো ফেম দরকার পড়ে, না কোনো ভিউয়ের দরকার পড়ে, কিচ্ছু দরকার পড়ে না, নিজে স্বতঃস্ফূর্তভাবে কাজ করি। এবং এই কাজ কিন্তু আমরা হয়তো 5 বছর ধরে, তোমরা আমায় দেখছো চ্যানেলে, আমি আমার বিগত জীবনের 40 বছর ধরে এভাবে দিয়ে আসছি। এটা খুব সাধারণ ঘটনা আমার জন্য। সুতরাং এখানে কোনো নিজেকে মহৎ দেখানোর ব্যাপার নেই, বড় কিছু দেখানোর ব্যাপার নেই, অতি সাধারণ ঘটনা। এটা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, ধন্যবাদ ইউটিউবকে, যেখানে আমি কিছু নিডি পার্সনকে পাচ্ছি, এরকম স্বপ্ন দেখা মানুষগুলোকে পাচ্ছি, যাদের সঙ্গে কাজ করে নিজেকে বেঁচে থাকার আনন্দটা অনুভব করতে পারছি। এই সব মানুষদের সঙ্গে, যার কোটি কোটি টাকা রয়েছে, যাদের তাদের কাছ থেকে কোনো নতুন কিছু নেই, রোবটের মতো কাজ তাদের সঙ্গে যে কাজ থাকে ক্লায়েন্টদের সঙ্গে, এদের সঙ্গে কাজ থাকে প্রাণ, এদের মধ্যে কাজ থাকে। এক একজন লোক আছে অতি গরিব, একটা লেবার, একটা মজদুর কাজ করছে, ইট ভেঙে কাজ করে, সে আমাকে চিঠি দিয়েছে, তার পোর্টফোলিও অ্যাক্সেস করে দিয়েছি, কিছু নেইনি। অজস্র মানুষকে এমনও হয়েছে নিয়েছি, পরে দেখেছি তার আর্থিক অবস্থা, টাকা ফেরতও দিয়ে দিয়েছি। এইগুলো ফ্যাক্টর না, কিচ্ছু চাই না, একদম ফ্রি। এর মধ্যে যে আনন্দ আছে, সে আনন্দ পরিমাণ যদি হিসেব করো, তাহলে দেখবে লক্ষ লক্ষ টাকাও ছোট হয়ে যায় তার কাছে। অনেক কথা হয়ে গেল, আজকের মতো শেষ করছি। অনেক শুভেচ্ছা রঞ্জিতা, মেল করবি, কমেন্ট করবি, তোর এখন অবস্থা না, নাহলে বলতাম মেম্বারশিপ নিয়ে রাখিস, কিন্তু সেটাও তোকে রাখতে হবে না। যেদিন তোর মনে একটু ক্ষমতা, এখানে একটু তোর ক্ষমতা তোর আসবে, একটু আর্থিক অবস্থা ভালো আসবে, তখন তুই একটা মেম্বারশিপ নিয়ে রাখতে পারিস। এই জন্য না, তুই যদি মেম্বার যারা নয় তারা ভাববেন না যে আমি তাদেরকে পোর্টফোলিও অ্যাক্সেস করে দেবো না, আমি সকলের করে দেবো। কিন্তু এই মেম্বার হওয়ার সঙ্গে সম্পর্ক না, মেম্বার মানে একটা কমিউনিটি তৈরি হওয়া। একটা সময় হয়তো মেম্বারদের জন্য শুধু ভিডিও বানাবো, আর বাইরের ভিডিও বানানোর দরকার নেই, তো সেরকম হতে পারে হয়তো, ভবিষ্যৎ জানি না কি আছে। কিন্তু চালিয়ে যাও নন্দিতা, অনেক শুভেচ্ছা রইল।